নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। কখনো ভাবিনি নিজের ভাবিকেই বিয়ে করতে হবে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছে। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি, একটু পরেই আমার বাসর আমার ভাবির সাথে। এখন তো ভাবি না, ভাবি থেকে বউ। কিন্তু আমার চিন্তা হচ্ছে নীলাকে নিয়ে, আমার গার্লফ্রেন্ড, যাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। আর তারপর প্রেম। নীলা তো আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমি নীলাকে এখন কি বলবো? নীলা কি মেনে নেবে সেটা? কিরে এখনো দাঁড়িয়ে আছিস যে? রুমে যা। আম্মুর কণ্ঠে পেছনে ফিরে তাকালাম। তুই কি আপসেট? না, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। যা রুমে যা। তারপর আমি ছাদ থেকে নিচে চলে আসলাম। রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি, কি করব ভাবতে পারছি না। সাহস জুগিয়ে দরজা ঠেলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখলাম ভাবি জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। ভাবির দৃষ্টি আকর্ষণ করার জন্য মীরা আমার দিকে তাকালো। তার দৃষ্টি একেবারেই শান্ত। কিভাবে মেয়েটা নিজেকে দমিয়েও রাখতে পারে? কাব্য, তুমি এসছো? কোথায় ছিলে এতক্ষণ? ছাদে ছিলাম। তুমি জানালায় দাঁড়িয়ে কি করছো? ঘুমাওনি এখনো? না, কি করে ঘুমাই বলো? গলায় যেন কথা আটকে গেল। আমি কিছুই বললাম না। দেন মীরাই বলল, আচ্ছা কাব্য, আমার সাথে কেন এমন হলো? কি দোষ করেছি আমি? কেঁদো না প্লিজ। তোমার জীবনটাও নষ্ট করে দিলাম। তুমি এখন নীলাকে কি জবাব দেবে? ভাবিকে আমি নীলার কথা শেয়ার করতাম, তাই সে জানে। এতে তোমার কোনো দোষ নেই। তুমি নিজেকে একদমই দোষারোপ করো না প্লিজ। কিন্তু মীরা কেঁদেই চলছে। কাঁদবে না প্লিজ, যাও এক্ষুনি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ভাবি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমি জানালার পাশে দাঁড়ালাম। ভাবিকে তো খুব ভালো করেই সান্ত্বনা দিলাম। এখন নিজেকে কিভাবে সান্ত্বনা দিব? নীলা আমাকে প্রতারক ভাববে না তো? আচ্ছা কি করবো আমি এখন? কি করার আছে আমার? তখন হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম মীরা। নীলার কথা ভাবছিলে? আমি মাথা নাড়ালাম। এখনো ঘুমাওনি? না, ঘুম তো সেদিনই চলে গেছে, যেদিন থেকে নিশান নিখোঁজ। নিশান আহমেদ আমার ভাইয়া। আজ 4 থেকে 5 মাস হলো নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। জানি না কোথায় আছে ভাইয়া। তখন আমি কিছু বললাম না। জানালার দিকে ফিরে বাইরের দিকে তাকিয়ে রইলাম। তখন মীরা বলল, আমাকে নীলার সাথে দেখা করিয়ে দিতে পারবে? আমি তখন ভ্রু কুঁচকালাম আর বললাম, কেন? ভয় পেও না, আমি কিচ্ছু করব না, নীলাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, নীলা কি জানে? জানি না, হয়তো জেনে গেছে এতক্ষণে। ও চিন্তা করো না, আমি বুঝিয়ে বলবো। তুমি আমাদের দেখা করিয়ে দিও। তারপর কিছুক্ষণ নীরবতা। তুমি ভাইয়াকে খুব ভালোবাসতে তাই না ভাবি? আমার এই প্রশ্ন শুনে ভাবি শুধু আমার দিকে তাকিয়ে রইল। চোখের পানিগুলো শেষ হয়ে গিয়েছে। ভাইয়া নিখোঁজ হওয়ার পর ভাবি একদম পাগলের মতো হয়ে যাচ্ছিল। এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। প্রতিদিন রাতেই কাঁদতো। সকালে চোখ দেখে সেটা বোঝা যেত। তোমার আর নীলার মাঝে আমি বাধা হয়ে দাঁড়ালাম, তাই না কাব্য? আরে না না, এতে তোমার কোনো দোষ নেই। এই সময় তোমাকে সাপোর্ট করা খুব জরুরি, যেটা আমার দায়িত্ব। মুকেশ ফিরে হাসি এনে বললাম, তুমি তো নীলাকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? আমি কিছুই বললাম না। তুমি চুপ থাকলেও আমার সেটা অজানা নেই কাব্য। আমি তখন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম মীরার দিকে। আম্মুর কথায়। এটা একটা কারণ অবশ্য। আম্মু মীরাকে নিজের মেয়ে হিসেবে ধরে নিয়েছে। আর ভাইয়ার তো কিছু হয়নি, তাহলে ভাবিকে তার আব্বুর বাসায় কেন যেতে হবে? কিন্তু ভাইয়াকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাই ভাবিকে এখানে রাখার জন্য একমাত্র কাজ আমার সাথে বিয়ে দেয়া। আর এমন সময় ভাবির সাপোর্ট প্রয়োজন। ঠিক বললাম? তবে তবে কি? ভাবি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আরো একটি কারণ আছে।
আমি যেটা ভেবেছিলাম সেটাই কি? তুমি কি ভাবছিলে? আমার অনাগত সন্তানের জন্য। আমি মাথা নাড়ালাম। মীরা প্রেগন্যান্ট, 4-5 মাসের মতো হবে। তারপর মীরা কিছুক্ষণ আমার দিকে তাকালো। তারপর জানো কাব্য, তুমি অনেক ভালো। কি জানি, হয়তো। আমি ভেবেছিলাম তুমি আমার উপর বিরক্ত, কিন্তু তুমি আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট দিচ্ছ। আমি ভাবলাম তুমি শুধু আম্মুর কথা রাখার জন্য বিয়েটা করেছো, কিন্তু সত্যি তুমি খুব ভালো। আচ্ছা, তোমার এখন রেস্টের প্রয়োজন ভাবি, ঘুমিয়ে পড়ো, যাও। বোকা, সবার সামনে ভাবি ভাবি করবে নাকি? আম্মু তো কষ্ট পাবে। তাহলে? ভাবি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, নাম ধরে ডাকতে পারো। নাম ধরে? সমস্যা নেই তো? না, কিন্তু আমি মাথা চুলকাতে লাগলাম। আচ্ছা, যাই ডাকো, সবার সামনে ভাবি ডেকো না শুধু। ওকে, যাও, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। তারপর আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম, কিন্তু মীরা জানালার পাশেই দাঁড়িয়ে রইল। কি হলো, ঘুমাবে না? ঘুম আসবে না। কেন? প্রতি রাতে তো নিশান আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এখন তো নিশান নেই, তাই ঘুমও নেই। কিন্তু তোমার তো ঘুমানো প্রয়োজন। কিন্তু আমার তো ঘুম আসবে না। আমি এক কাজ করতে পারি। কি? আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। আমার এমন কথা শুনে মীরা আশ্চর্য হয়ে তাকালো আমার দিকে। হয়তো একটু ইতস্তত বোধ করছে আর নিজেকে অপরাধী মনে করছে। কি হলো? না না, লাগবে না, আমি ঘুমোতে পারবো। কিভাবে? চেষ্টা করলে এমনিই ঘুম আসবে। আমি তখন সোফা থেকে উঠে মীরার কাছে গেলাম। আমি জানি তোমার ঘুম আসবে না, চলো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর আমি মীরার হাত ধরে টেনে বিছানার দিকে যেতে লাগলাম। মীরা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কিছু বলতে পারছে না। আমি মীরাকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলাম। মীরা লজ্জায় চোখ বুজে নিল। মীরার যেন কেমন কেমন লাগছে। এতদিন নিশানের সাথে সংসার করলো, আর এখন তার আপন ছোট ভাইয়ের সাথে। ছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে মীরার। তারপর এসব ভাবতে ভাবতে মীরা ঘুমিয়ে গেল, আর আমি উঠে পড়ি আর সোফায় গিয়ে শুয়ে পড়ি। তারপর ঘুমিয়েও পড়লাম। সকালে চোখ খুলে দেখলাম, বিছানার দিকে তাকিয়ে দেখলাম মীরা এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীর মতো লাগছে মীরাকে। তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। মোবাইলটা হাতে নিয়ে অন করলাম। তখন নীলার 10টা মেসেজ দেখে আমার চোখ চড়ক গাছ। মেসেজ ওপেন করলাম। কংগ্রেচুলেশন মিস্টার কাব্য, আপনার বিবাহিত জীবন সুখী হোক। তুমি কি জানতে না যে আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম? কেন এমন করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? আমার অপরাধটা কি ছিল? ইউ আর এ চিটার কাব্য, ইউ আর এ লায়ার। সেদিন কি বলেছিলে মনে আছে? জীবন চলে গেলেও আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, এই তাই নমুনা। লাস্ট একটা জিনিসই চাই, তুমি সুখে থেকো। মেসেজগুলো পড়ে আর বুঝতে বাকি রইল না যে নীলা আমার বিয়ের ব্যাপারটা জেনে গিয়েছে। শিট, এখন কি করে বুঝাবো নীলাকে যে আমি নিজে থেকে বিয়ে করতে চাইনি? কি করে বোঝাবো? উফ, কি করি এখন? সত্যি নীলা আমাকে অনেকটাই ভালোবাসে, তাই হয়তো ব্যাপারটা সহ্য করতে পারেনি। তখন আমি তাড়াতাড়ি করে নীলার ফোনে কল করলাম। না, বন্ধ দেখাচ্ছে। নীলা তাহলে সত্যি আমাকে প্রতারক ভেবে নিল, আর আমি কি বা করতাম? কিন্তু নীলা যাই করুক, নীলাকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। আমাকে নীলার কথাটা বলা হয়নি, বলার সময়ই পাইনি। হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। তখন কাব্য, কোনো সমস্যা? আমি এতক্ষণ নীলাতেই মগ্ন ছিলাম। হঠাৎ কারো কণ্ঠ শুনে চোখ তুলে তাকালাম, দেখলাম মীরা দাঁড়িয়ে আছে। উঠে পড়েছ? বললে না তো। না, তেমন কিছু না। আমি জানি সমস্যাটা। আমি তখন অসহায় দৃষ্টিতে তাকালাম মীরার দিকে। মেয়েটার আশ্চর্য এক ক্ষমতা আছে, মনের কথা বুঝে নিতে পারে কিভাবে যেন। নীলা বিয়ের ব্যাপারে জেনে গেছে, তাই না? আমি মাথা নাড়ালাম। ভয় পেও না, তুমি শুধু আমার আর নীলার যোগাযোগ করিয়ে দিও, বাকিটা আমি দেখে নিব। আচ্ছা, মনে থাকে যেন। বলে মীরা ওয়াশরুমে ঢুকলো এবং ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তারপর আমাকে বলল, ফ্রেশ হয়ে নিচে আসো। এটা বলে মীরা নিচে চলে গেল। আমি বুঝতে পারছি না মেয়েটা আমার কেয়ার করছে নাকি আমি তার কেয়ার করছি। তারপর ফোনটা হাতে নিয়ে নীলার ফোনে আরেকবার ট্রাই করলাম। না, এখনো সুইচ অফ। এই মেয়েটা না একটুতেই অভিমান করে ফেলে।
কিন্তু এই ব্যাপারটা তো আসলে ছোটখাটো কোনো ইস্যু না, অনেক বড়। কারো ভালোবাসার মানুষের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে কেউই স্বাভাবিক হতে পারে না। নীলাকে নিয়ে প্রচুর টেনশন হচ্ছে। আমার এমন কর্মকাণ্ডে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। এসব ভাবতে ভাবতেই ওয়াশরুমে গেলাম। এদিকে মীরা নিচে নেমে গেল। খুব অস্থির লাগছে নিজেকে। রাতে একটুও ঘুমোয়নি মেয়েটা। কাব্য ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাইনি। কি করে ঘুমাবে মীরা? এতদিন যার স্পর্শেও ঘুমের দেশে তলিয়ে যেত, এখন তো সে নেই। তাহলে মীরা কিভাবে ঘুমাবে? নিশান কি আর ফিরে আসবে না? যদিও আসে, তাহলে যদি শোনে ওর ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তখন কি ভাববে? নিশ্চয়ই খারাপ ভাববে। মীরা ভাবে ওর জন্যই কাব্য ওর ভালোবাসাকে হারাতে চলেছে। নিজেকে কঠোর শাস্তি দিতে ইচ্ছে হচ্ছে মীরার। যে করেই হোক নীলার আর কাব্যের ভালোবাসা সহজ করে দিতে হবে, সমস্যার সমাধান করতে হবে। এইদিকে আমি ফ্রেশ হয়ে একটা শার্ট পরে নিচে নামলাম। বাসাটা বেশ উৎসব মুখর, তেমনটা না হলেও একমত আর কি। যতই হোক ছোট ছেলের বিয়ে। নিচে নামতে দেখলাম মীরা আর আম্মুর মধ্যে কথোপকথন চলছে। কিরে মা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? ছোট্ট করে উত্তর দিল মীরা। আম্মু মীরার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরলেন। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি নিজেকে শক্ত রাখবি, নিশানের কথা ভেবে কষ্ট পাবি না। যদিও আম্মুর চোখে পানি আছে, তবুও বললেন। তাহলে তুমি কাঁদছো কেন আম্মু? তখন সাথে সাথে আম্মু থুকরে কেঁদে উঠল। আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে। আম্মু, তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমনই কষ্ট হচ্ছে। তাহলে আমি নিজেকে সহজ করব কি করে বলো? আম্মু তখন মীরাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দুজনেই কাঁদছে। আম্মু, কাব্যকে এসবের মধ্যে জড়ানো কি দরকার ছিল বলো? তোর মতো এত ভালো আর মিষ্টি মেয়েকে হারাতে চাই না যে, তাই। মীরা তখন আম্মুকে জড়িয়ে ধরল আরো শক্ত করে। কিন্তু কাব্যের জীবন আর ভবিষ্যৎটা যে নষ্ট করে দিলে। আমার বিশ্বাস এতে কাব্যর জীবন নষ্ট নয়, বরং আরো ভালো হবে, সুন্দর হবে। যার তোর মতো একটা বউ আছে, তার জীবন নষ্ট হয় কিভাবে? মীরা তখন নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আম্মুর দিকে। আচ্ছা যা, এখন টেবিলে বস, আমি নাস্তা রেডি করছি। তখন আম্মু আমার দিকে আসলো। আমাকে দেখতেই মিষ্টি একটা হাসি দিলেন আর বললেন, ঘুম ভাঙলো তোর? হুম। যা টেবিলে যা। আমি টেবিলের দিকে না গিয়ে একটু বাইরের দিকে গেলাম। নীলাকে ফোনে ট্রাই করলাম, দেখি পাই কিনা, কিন্তু না, এখনো সুইচ অফ দেখাচ্ছে। তখন হঠাৎ করে আরেকবার ট্রাই করতে ফোন ঢুকে গেল। 2-3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো নীলা। কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না, একদম সাইলেন্ট। হ্যালো নীলা, তুমি শুনতে পাচ্ছ? আরে হ্যালো। তবুও এপাশ থেকে কোনো শব্দ আসছে না। আমি জানি এটা নেট প্রবলেমের কারণে হচ্ছে না, বরং নীলা নিজ থেকেই কথা বলছে না। শিট, কেটে দিল। কি করে বোঝাই এই মেয়েকে যে আমি কতটা ভালোবাসি ওকে। সারা রাত কত কষ্টের মধ্যে কাটিয়েছি ওর জন্য। নীলা কি সেটা কখনোই বুঝতে পারবে না? আরো কয়েকবার ট্রাই করলাম, রিং হচ্ছে, রিসিভ করছে না। 5-6 বার কল করার পর যখন ধরলো না, তখন একটা মেসেজ করলাম, নীলা প্লিজ একটা বার ফোনটা রিসিভ করো, শুধু একটা বার প্লিজ, জাস্ট একটা বার। মেসেজ দেওয়ার কিছুক্ষণ পর আবারও কল করলাম। এখন 2-3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? একটা বার কথা বলো প্লিজ, জাস্ট একটা বার। কিছুক্ষণ নীরব থাকার পর, কি আর বলবে তুমি? বাসর রাতের গল্প শোনাবে তাই না? স্পষ্ট কান্নার শব্দ ভেসে আসছিল। প্লিজ কেঁদো না নীলা, আমার কথাটা শুনো প্লিজ। কিন্তু ওপাশে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দেখো লক্ষ্মীরে, প্লিজ একদমই কেঁদো না। চুপ, একদম আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। আচ্ছা অন্তত পক্ষে কান্নাটা থামিয়ে আমার জাস্ট কথাটা শুনো, একটুখানি কথাটা শুনো প্লিজ। তারপর নীলা কান্না থামালো, তবু ফুপানো শোনা যাচ্ছে। নীলা, আমি এই বিয়েটা নিজের ইচ্ছেতে করিনি। ও ভালো কথা, তারপর? বিশ্বাস করো, আমি আম্মুর কথা রাখার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। বাহ, বেশ তো। বিয়ে করে ফেলেছ, অথচ বিয়েতে তোমার মত ছিল না। গল্পটা বেশ মানিয়েছে। আগে তো তুমি বোকাশোকা ছিলে, এখন বেশ চালাক হয়ে গেছো কাব্য। বিশ্বাস করো প্লিজ, আমি শুধু আম্মুর কথা রাখার জন্যই এই বিয়েটা করেছি। কাকে করেছি জানো? কাকে আবার? মীরা নামের একটা মেয়েকে। মীরাকে জানো? কে আবার? তোমার সাথে যে আর বিয়ে হয়েছে? আরে চুপ করো তুমি।
নীলা কোনো কথা বলল না, তবে কান্নার বেগ বাড়তেই থাকলো। মীরা আমার ভাবি, আমার বিয়েটা ভাবির সাথে হয়েছে। মানে? মানে ভাবি প্রেগনেন্ট আর ভাইয়া 4-5 মাস থেকে নিখোঁজ। এই সময় ভাবিকে সাপোর্ট করা খুব জরুরি। ভাইয়া নিখোঁজ হওয়ায় ভাবি একেবারেই ভেঙে পড়েছিল, তাই আম্মু আমাকে বিয়ের কথা বললে আমি মানা করতে পারি না। মানা করতে চেয়েছিলাম, কিন্তু আম্মু কোনো কথা বলতে নিষেধ করেছিল। মীরার সাপোর্টের জন্য তোমার আম্মু তোমাকেই বেছে নিল, আর কাউকে পেল না, আর তুমিও থেই থেই করে বিয়ের জন্য রাজি হয়ে গেলে? নীলা, বোঝার চেষ্টা করো, আমি আম্মুর চাপে পড়ে বিয়েটা করেছি। সেটা তো বুঝলাম, কিন্তু কাল রাতে যে তোমাদের বাসটা ছিল। আরে চুপ করো তুমি, কিসের বাসর রাত? তার মানে তোমাদের মাঝে কিচ্ছু হয়নি? না। আমি বিশ্বাস করি না তোমরা ছেলেদের সামনে একটা বিয়ে করা বউ থাকবে আর তোমরা কিচ্ছু করবে না, এটা অসম্ভব। আচ্ছা, তোমার যদি একেবারেই বিশ্বাস না হয় তাহলে তুমি মীরার সাথে দেখা করতে পারো। না মানে কাল তোমার সময় হবে? যদি সময় থাকে তাহলে কফি শপে এসো, মীরার সাথে মিট করলেই বুঝতে পারবে। ফাইন, এখন রাখি। দেন ফোনটা কেটে দিলাম। যাক, এখন একটু শান্তি পাচ্ছি, নীলার সাথে কথা বলতে পারলাম। ঘরে ঢুকে দেখলাম মীরা দাঁড়িয়ে আছে, আরো কয়েকজন প্রতিবেশী আন্টিরা বসে আছে। এরা এখানে কেন, কি মতলব এসেছে কে জানে। তখন শুনলাম, তোমার কপাল ভালো, এক ভাইকে খাওয়ার পর তার ছোট ভাইকে বর হিসেবে পেয়ে গেছো। এমন অলক্ষণে মেয়ে আমি জীবনে দেখিনি। নিজের স্বামীর মৃত্যু ডেকে আনলো, আর এখন আবার অন্যজনের বউ হয়ে আছে। তাদের কথা শুনে রাগে আমার মাথায় আগুন জ্বলছে। এদের এগুলো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ভাইয়া নিখোঁজে তো মীরার কি দোষ? আর মীরা তো এই বিয়ে করতে চায়নি, আম্মুই ওকে প্রমিস করিয়ে রাজি করেছে। এসব মেয়েদের এই একটাই কাজ, এ ভাইকে চুষে নিয়ে এখন আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। তখন আমি মীরার দিকে তাকালাম। মেয়েটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পাশে আম্মুও ছিল না। তখন আমি এগিয়ে গেলাম আর বললাম, আচ্ছা আপনাদের কি সমস্যা আমাকে একটু বলবেন? জাস্ট একটাবার বলেন আপনাদের সমস্যাটা কি? আমাদের আবার কি সমস্যা বাবা, এই তো নতুন বউ দেখতে এলাম। না না, একটু আগে যেন কি বলতেছিলেন? এক ভাইকে শুষে নিয়ে আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। আচ্ছা, কে কাকে শুষে নিয়েছে? হ্যাঁ, ভাইয়া নিখোঁজেতে মীরার কি দোষ? আর ও অলক্ষণে হলো কিভাবে? ওর কারণে কি ভাইয়া নিখোঁজ হয়েছে নাকি? ভাইয়া নিখোঁজ হয়েছে, এখানে মীরার দোষটা খুঁজে পেলেন কোথায় আপনারা? আমি চিৎকার দিয়ে বলছিলাম কথাগুলো, আমার চিৎকার সবাই এসে উপস্থিত হলো। এরকম মেয়েকে তো অপয়াই বলা ঠিক। স্বামীর নিখোঁজ হওয়ার 3-4 মাস হতে না হতে অন্য আরেকজনকে বিয়ে করে বসলো। কি খারাপ স্বভাবের মেয়েরা। জাস্ট চুপ করুন আপনারা, আর একটাও খারাপ শব্দ বলবেন না মীরাকে। বিয়েটা ওর ইচ্ছেতে হয়নি, আম্মুর ইচ্ছেতে হয়েছে। আম্মু ওকে প্রমিস করিয়ে রাজি করিয়েছেন, না হয় মীরা এই বিয়েতে রাজি হতো না। এমন মেয়েকে আপনারা অপয়া বলছেন যে স্বামী নিখোঁজ হওয়ার খবরের 2-3 বার জ্ঞান হারিয়েছে। এমন মেয়েকে আপনারা অলক্ষণে বলছেন যে গর্ভে সন্তান থাকা সত্ত্বেও তার পরোয়া না করে স্বামী নিখোঁজ শোকে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, কেমন মহিলা আপনারা? মীরার মতো পরিস্থিতিতে যদি আপনার মেয়ে পড়তো তাহলে আপনি কি করতেন? যদি আপনারা নিজেরা এরকম পরিস্থিতিতে পড়তেন তখন আপনারা কি করতেন বলেন একটাবার? জাস্ট একটাবার ভাবেন। আমাদের মেয়ে এরকম হতেই পারে না। হতে পারে না? তাহলে আপনার মেয়ে বিয়ের 2 মাস পরে ডিভোর্স হয়ে এখন ঘরে বসে আছে কেন? এই আপনার মেয়ের ভালো নমুনা? তখন সবাই চুপ। মীরা আমার দিকে অপলক দৃষ্টিতে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মীরার হাত ধরে উপরের দিকে টেনে নিয়ে যেতে বললাম, মীরা চলো। তারপর কয়েক সিঁড়ি উঠে আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, ওনাদের যেন এই বাড়ির আশেপাশেও আর না দেখি। এটা বলে রুমের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় আম্মুর চোখের দিকে তাকিয়ে দেখলাম আম্মুর চোখে পানি চিকচিক করছে। এটা হয়তো আনন্দ অশ্রু। মীরাকে নিয়ে রুমে আসলাম। রাগ এখন আমার মাথায় চড়ে আছে। মীরা আস্তে আস্তে আমার কাছে এসে বলল, খামুখা আন্টিদের সাথে ঝগড়া করলে কেন? ওরা তো ঠিকই বলেছেন। একদম চুপ। কি ঠিক বলছিল ওরা? হ্যাঁ, বেশি বুঝো। এই যে আমি অলক্ষণে অপয়া। আমি বললাম না একদম চুপ। এরকম কথা যদি নেক্সট টাইম মুখে আনো, মুখ সেলাই করে দেবো। এই, কে বলেছে তুমি এরকম? হ্যাঁ, যত সব আজগুবি কথাবার্তা বিশ্বাস করো তোমরা মেয়েরা। মীরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি আসলেই ভালো কাব্য। হ্যাঁ আমি জানি। সকালে নাস্তাও তো করনি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি।
এই জাস্ট স্টপ, একটুও নড়বে না। আজ থেকে তোমার কাজ করা বন্ধ। মানে? হ্যাঁ, তুমি এখানেই বসো, আমি নাস্তা নিয়ে আসছি। মীরা বসে বসে ভাবতে লাগলো, কাব্য আসলেই খুব ভালো, খুব ভালোর থেকে আরো বেশি ভালো। বোঝাই যাচ্ছে খুব কেয়ার নেবে মীরার। এই মুহূর্তে মীরার নিশানের কথা খুব মনে পড়ছে। এখন যদি নিশান থাকতো তাহলে কত কিছুই না করতো। মীরা প্রেগন্যান্ট শুনলে কত খুশিতে আটখানা হয়ে যেত। মীরার পেটে মাথা লাগিয়ে বাবুর সাথে কথা বলত, কত পাগলামি করত। যদিও মীরার বাবুটা এখনো অনেকটাই ছোট, যার শুধুমাত্র অস্তিত্বই আছে। এদিকে আমি নিচে আসলাম। নাস্তা নিয়ে উপরে উঠে যেতে আম্মু বলল, এমন ভাবেই মেয়েটার পাশে থাকিস, হারিয়ে যেন না যায় মেয়েটা। আমি অপ্রস্তুত হাসি দিলাম। তারপর রুমে এসে দেখলাম মীরা কি যেন ভাবছে। উফ, তুমি আবার কি চিন্তায় মগ্ন আছো বলো তো? তোমাকে না দুশ্চিন্তা করতে মানা করা হয়েছে? মীরা তখন আমতা আমতা করে বলল, আসলে কোনো আসলে টাসলে নেই, এখন খাওয়া শুরু করো। বলেই মীরার মুখের দিকে তাকিয়ে এগিয়ে দিলাম খাবার। মীরা তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো নাও? মীরা তখন কিছু না বলে খাবারটা মুখে নিল। তারপর মীরাকে খাইয়ে দিতে লাগলাম, আমি নিজেও খেতে লাগলাম। দেন মীরাকে বললাম, আচ্ছা শোনো, নীলা তোমার সাথে দেখা করতে চায়, সকালে কথা হয়েছিল। মীরা খাচ্ছিল, তখন আমার এই কথা শুনে খাবার বন্ধ করে দিল আর আমার দিকে তাকালো। ও কখন? কাল বিকেলে। ও নীলার কথাটা শুনে মীরার বুকটা কেমন। হঠাৎ নীলার কথাটা শুনে মীরার বুকটা কেমন ফাঁকা ফাঁকা মনে হলো। মীরা ভাবল, কাব্যকে হারিয়ে যাবে ওর কাছ থেকে, পরক্ষণে আবার ধিক্কার দেয় নিজেকে। কি ভাবছি এসব আমি? কাব্যের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি না তো? না না না, এটা কি করে হয়? নিশান ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না আমি। একমাত্র নিশানই আমার ভালোবাসার জগৎ, আর কেউ না, কাব্যও না। হয়েছে, আর খাবো না। খাবে না মানে? এইগুলো কে খাবে? তুমি খাবে। না না না, আমি একা খাবো না, আমার সাথে তোমাকেও খেতে হবে। আমি আর খাবো না, প্লিজ। ওকে, তাহলে খাবার রেখে আসি। রেখে আসবে কেন? তুমি খাবে না? তুমি যখন খাচ্ছ না তাহলে আমিও খাবো না। বললাম তো আমার পেট ভরে গেছে। রাগ করো না, তুমি খেয়ে নাও প্লিজ। খেতে পারি, একটা শর্তে। শর্ত? কি শর্ত? যদি তুমি খাইয়ে দাও। কথাটা শুনে মীরা হঠাৎ চমকে উঠল। এরা দুই ভাইয়ের মাঝে এত মিল কেন? প্রতিটা কাজেই একে অপরের প্রতিরূপ। নিশানও এই কাজটা করতো, ওকে প্রায় খাইয়ে দিতে হতো। আমি নিশানকে যতই ভুলতে চাই ততই নিশান আমার কাছে চলে আসছে। আমি তো নিশানকে ভুলতে চাইনি, নিশানের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু আম্মু তো আমাকে প্রমিস করিয়েছে যেন আমি নিশানকে ভুলে যাই, কাব্যকে আপন করে নিই। কিন্তু কি করে করব এটা? আমি নিশানকেই ভালোবাসি, আর কাব্য তো নীলাকে ভালোবাসে। আমি জানি নিশান ফিরে আসবে, আর খুব তাড়াতাড়ি আসবে। ফাইন, আচ্ছা লাগবে না, আমি যাচ্ছি। বলেই আমি উঠে চলে আসছিলাম। এমন সময় মীরা আমার হাত ধরে টান দিল। না না, বসো, আমি দিচ্ছি খাইয়ে। তারপর আমি মীরার দিকে তাকালাম। মীরাও আমার দিকে তাকিয়ে আছে, হাত ধরে আছে বলে লজ্জা পেল। হাত ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে নাস্তাগুলো ওর কাছে নিল। না লাগবে না, তুমি শুয়ে রেস্ট করো। তোমার যখন ভালো লাগছে না তখন খাইয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কি বললাম নাকি যে আমার ভালো লাগছে না? না বলনি, তবে আমি বুঝতে পেরেছি যে তোমার আসলে ভালো লাগতেছে না। মীরা কিছুক্ষণ নীরব থাকার পর বলল, কথা না বলে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আমি আর কথা বাড়ালাম না, বসে পড়লাম। মীরা খাবার আমার মুখের সামনে তুলে ধরল। আমি সাথে সাথে সেটা মুখে দিলাম এবং মীরা ফিক করে হেসেও ফেলল। মীরার দিকে তাকিয়ে আমিও হেসে দিলাম। আচ্ছা একটা কথা বলি। কি? তোমার ওই গেজ দাঁতটা তো আসলে আগে কখনো দেখিনি, আসলে তোমাকে খুব সুন্দর লাগে। কথাটা শুনে মীরা চোখ তুলে তাকালো আমার দিকে। আমি ভেবে পাই না এদের মধ্যে এত মিল কি করে হতে পারে। এদের ভাবনা একে অপরের ভাবনার সাথে পুরোপুরি মিলে যায় কি করে। নিশান প্রতিবারই আমাকে আমার হাসিটার কথা বলতো, আর এই দাঁতটার কথাও। আর এখন কাব্যও বলছে। কাব্য আমাকে নিশানের কথা ভোলাতে চাইছে, অথচ বারবার শুধু মনে করিয়েই দিচ্ছে। তবে কাব্য, তুমি ভালো। মীরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মীরা সেই কখন থেকে কি যেন ভেবেই যাচ্ছে। এই মেয়েটা শুধু চিন্তাতেই মগ্ন থাকে। আরে ধুর, তোমাকে না বললাম চিন্তা না করতে, তবুও তুমি সবসময় ভাবুক হয়ে থাকো।
হ্যাঁ, কেন বলো তো? সরি, আসলে আমি মীরাকে আটকিয়ে দিলাম। হয়েছে, বলা লাগবে না, তুমি যাও শুয়ে পড়ো, আমি নিচে এগুলো রেখে আসছি। মীরা মাথা নাড়িয়ে বলল, হুম। তারপর আমি রুম থেকে বেরিয়ে নিচে গেলাম, থালা প্লেট রেখে আসলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম আম্মু নিচে আসছে। কাব্য, বলো আম্মু। মীরা কোথায়? রুমে শুয়ে আছে, বিশ্রাম নিতে হবে না তাই। বেশ, মেয়েটার খেয়াল রাখিস বাবা, হারিয়ে গেলে কিন্তু পস্তাতে হবে। আমি হাসি দিয়ে বললাম, চিন্তা করো না আম্মু, আরে আমি আছি তো। আম্মু একটা অর্থপূর্ণ হাসি দিল। এদিকে মীরা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে, জানালার দিকে তাকিয়ে বাহিরের দৃশ্য দেখছে। কাব্য বুঝে নেয় কি করে যে আমি ভাবছি? কি এক আশ্চর্য ক্ষমতার ছেলেটির। না, কাব্যর সামনে আর ভাববো না, পরে আবার কাব্য রাগ করবে। মীরার এখন নিশানের কথা খুব মনে পড়ছে, কাঁদতেও পারছে না ভয়ে। আমি যদি রাগ করি, আবার আম্মুকেও প্রমিস করেছে সে, কিন্তু ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে মেয়েটা। মীরা তখন এক হাত পেটের উপর রেখে ভাবতে লাগলো, বাবুকে ছুঁয়ে দিচ্ছে, নিশান থাকলে হয়তো এভাবেই ছুঁয়ে দিত। কোথায় গেল নিশানটা? এতটাই নিষ্ঠুর হয়ে গেল। ও জানে না যে ওকে ছাড়া ওর জান পাখিটা থাকতে পারে না। টপ করে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়লো তখন। এদিকে আম্মুর সাথে কথা বলে আমি রুমে এলাম, দেখলাম মীরা শুয়ে আছে, পেটে হাত দিয়ে বলছে, বাবুটা কি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার কণ্ঠ শুনে মীরা চমকে উঠল, হাত সরিয়ে নিল তাড়াতাড়ি। লজ্জা পেয়েছে বেশ। আমি গিয়ে বিছানায় বসলাম। বললে না তো? মীরা আমার দিকে তাকালো। না, এমনি এমনি কি? এমনি হাত রেখেছিলাম আর কি। লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলল মীরা, আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু লেট হবে, তুমি রেস্ট করো, উঠবে না কিন্তু। মীরা মাথা নাড়ালো। তারপর আমি রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু, আমি বের হইতেছি। কোথায় যাচ্ছিস? একটু দরকার আছে, একটু লেট হতে পারে। আচ্ছা, যত তাড়াতাড়ি পারিস বাড়ি ফিরিস। আচ্ছা ঠিক আছে, বলেই আমি বের হয়ে গেলাম। এদিকে মীরার খুব ইচ্ছে হচ্ছিল আমাকে জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছি, ওকে যেন নিয়ে যাই। মীরার বেশ খানিক মাস ধরে কোথাও যাওয়া হচ্ছে না, তাই, কিন্তু বলতে পারেনি। আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে নীলার ফোনে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? কেন, কোথায় আবার? বাসায় থাকি, বাসায় আছি। আরে এত কড়া জবাব দিচ্ছ কেন? একটু দেখা করতে পারবা প্লিজ? না, আমারও তো সময় নেই। সত্যি না? আমার আর সময়? আমার সময় সব সময়ই থাকে, বোধহয় তোমার সময় নেই। নতুন বর, হয়তো কাজে ব্যস্ত আছো। আরে এরকম ভাবে কথা বলছো কেন? একটাবার দেখা করো প্লিজ। কোথায়? পার্কে আসতে পারবে? পার্কে কেন? আমরা কি প্রেম করতে যাচ্ছি নাকি? প্লিজ, তুমি জাস্ট একটু সহজ করে কথা বলো। আচ্ছা তুমি বলো কোথায় আসবো? তুমি যেখানে বলেছো সেখানেই থাকো, আমি আসছি। ওকে ফাইন, চলে আসো। তারপর আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। এই মেয়ের এত তেজ আসে কোত্থেকে বাবা? আমি পার্কে গিয়ে উপস্থিত হলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর নীলা আসলো। ভালো আছো নীলা? তোমার মতো অতটা ভালো নেই। মেজাজটা খারাপ করবে না প্লিজ। এখন তো মেজাজ খারাপ হবেই, তোমার তো বউ আছে, তাহলে আমাকে দিয়ে কি করবে এখন? আমি তো খেলনা। নীলা, তুমি কেন বুঝো না? আমি সত্যি এই বিয়েতে রাজি ছিলাম না। আমি শুধু তোমাকেই ভালোবাসতাম, আর এখনো বাসি। ভালোবাসো আমাকে? কেন, কোনো সন্দেহ? যদি বলি তুমি এখনই আমাকে বিয়ে করো, পারবে বিয়ে করতে? আমি অবাক হয়ে তাকালাম নীলার দিকে। মেয়েটার মাথায় কি গন্ডগোল পেকেছে নাকি? কি বলছো তুমি এসব নীলা? এখন জানতাম পারবে না। যখন তুমি মীরাকে ডিভোর্স দিয়ে দেখাবে আর আমাকে বিয়ে করবে, তখনই আমি বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো, তার আগে না। বলেই নীলা চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীলার যাওয়ার দিকে। তখন আমি দ্বিধায় পড়ে গেলাম, কি করতে পারি এখন? আমি তো সত্যি নীলাকে ভালোবাসি, কিন্তু নীলা আমার যে পরিস্থিতিতে ফেললো, এখন কি করতে পারি? নীলাকে ভালোবেসেছি সেহেতু বিয়েও করতে হবে। কিন্তু এদিকে মীরা, আমার যা মনে হচ্ছে মীরাকে আমি একটুও স্বাভাবিক করতে পেরেছি। কিন্তু এখন যদি এমন কিছু করি তো মীরাও ভেঙে পড়বে। যদিও ও আমার জন্য দুঃখ করবে না, তবুও আমি তোর বন্ধু। কিন্তু নীলাকে কি হারিয়ে ফেলবো? না,
এইটা হতে পারে না। আমি নীলাকে ভালোবাসি, তাই নীলার দেওয়া শর্ত আমি মেনে নিতে রাজি। না, এটা হতে পারে না। আমি নীলাকে ভালোবাসি, তাই নীলার দেওয়ার শর্ত আমি মেনে নিতে রাজি। তারপর বাসায় ফিরলাম, খুব কষ্ট হচ্ছে। নীলা এমন করতে পারলো আমার সাথে, কি করে বের হয়ে এই গোলকধাতা থেকে? এদিকে মীরা আমার বিয়ে করা স্ত্রী, অন্যদিকে প্রেমিকা নীলা আমার ভালোবাসা। মীরাকে ডিভোর্স, আম্মু আর মীরা দুজনেই কষ্ট পাবে। আর আম্মুর সিদ্ধান্ত ছাড়া তো কিছুই করতে পারবো না আমি। আর নীলাকে ছাড়া তো আমি অসম্পূর্ণ। বাসায় ফিরে সোজা রুমে গেলাম। মীরা রুমে নেই। কোথায় গেল মেয়েটা? বলেছিলাম বিশ্রাম করতে রুনি, কোথায় যে গেল? তখন আমি আম্মুর রুমের দিকে গেলাম। কিরে, এসে গেছিস? মীরা কোথায়? কোথায় আবার? রুমেই আছে, দেখ গিয়ে। পেলাম না তো। ভালো করে খুঁজে দেখ, রুমেই কোথাও আছে মনে হয়। তারপর রুমে এসে চারদিকে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও নেই। তখন বারান্দায় কারো উপস্থিতি টের পাচ্ছি। মনে হচ্ছে বারান্দায় আছে। বারান্দায় গিয়ে দেখলাম মীরা বারান্দার গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে, জাস্ট বাহিরের দৃশ্য দেখে যাচ্ছে। আমি বলে গেলাম শুয়ে রেস্ট করতে, আর উনি বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য অবলোকন করছেন। মীরা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে। অনেক দিন হলো বাইকটা দেখিনি। আব্বু মতো বাসায় নিতে চেয়েছিল, কিন্তু যায়নি। তারপর আমার বিয়ের দিন আম্মু ভেজা ভেজা চোখে তাকাচ্ছিল, তারপর আর আসেনি। বোধহয় মেয়ের এই কষ্ট দেখতে পারে না বলে আসছে না। কাব্যটা সেই কখন গেল, এখনো এলো না। ও পাশে থাকলে ভালোই লাগে, একাকিত্ব থেকে গুছিয়ে উঠতে পারি। কত সুন্দর সুন্দর কথা বলে, আমার কত কেয়ার নেই। কাব্য কি নীলারও এমন কেয়ার নেই? এদিকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মীরা এখনো দেরি পাচ্ছে না। কি যে এত ভাবে মেয়েটা। এক্সকিউজ মি। হ্যাঁ, নেই। আমার কথা শুনে মীরা চমকে পিছনে ফিরে তাকালো, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মীরা খুব বড়সড় শখ খেল। কাব্য বুঝলো কি করে আমি মনে মনে কি ভাবছি? হ্যাঁ, নেই। তুমি এই জগতে নেই, তুমি এখনো ভাবনার জগতে। আচ্ছা, কি এত ভাবো? হ্যাঁ, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার সেদিকে কোনো খেয়ালই নেই। মীরা আমার কথা শুনে বিস্ময় যেন কাটিয়ে উঠল, তারপর আস্তে করে বলল, ও। তখন আমার কথা যেন মীরার স্বস্তি পেল। তোমাকে না বলেছিলাম বিশ্রাম নিতে, তাহলে এখানে কি? তোমার কি প্রকৃতি প্রেমী হওয়ার ইচ্ছা আছে নাকি? না, শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। তুমি তো অনেকদিন ধরে ঘুরতে যাও। মীরা তখন মাথা নাড়ল। ফাইন, তাহলে আজ যাবে? কোথায়? ঘুরতে। মীরা তখন আমার দিকে তাকিয়েই রইল। আরে কি হলো? যাবে মানে যাবে, মানা করার কোনো চান্স নেই। কিন্তু কোনো কিন্তু না, সন্ধ্যায় আমরা ঘুরতে বের হবো, এটাই ফাইনাল। ওকে? না মানে উফ, বললাম তো আর কোনো কথা নেই, আমার ডিসিশনই ফাইনাল। মীরা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুর হয়ে গেছে, লাঞ্চ সেরে নিতে হবে। একটু আগেই না খেলাম সকালের নাস্তা। তো এখন আবার খাবো কি করে? কেন হাঁ করে খাবে? মীরা হেসে দিল। তারপর সন্ধ্যায় যাচ্ছ তো? মানা করতে বারণ করলে তো, তাহলে তো যেতে হবে, তাই না? দ্যাটস গুড। গুড গার্ল না চাই? কিছু বললে? না তো। ও। তারপর আমি নিচে গেলাম। আম্মু আর রহিমা খালা তখন খাবার রেডি করছে। আব্বু অফিস থেকে বাসায় এসেছে লাঞ্চের জন্য। আমি নিচে যেতেই, কিরে, বৌমা কোথায়? উপরে আসছে। ও, তা মেয়েটাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আয় না, মন ভালো হবে। হ্যাঁ আব্বু, সন্ধ্যায় ঘুরতে যাব ভাবছিলাম। ও, খুব ভালো কথা। গাড়ি নিয়ে সারা শহর ঘুরিয়ে আসিস বৌমাকে নিয়ে। এদিকে মীরা রুমেই আছে, ভাবুক হয়ে বসে আছে। কাব্য বুঝে নিল যে আমি ঘুরতে যেতে চাই। কি করে? আশ্চর্য। কিন্তু আমার যাওয়াটা কি ঠিক হবে? যদি না যাই তাহলে তো কাব্য রাগ করবে। কি করি? যেতে তো হবেই। নিশানটা যে কেন এমন করলো আমার সাথে? আজ তো কাব্যের বদলে নিশানের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু নিয়তি সেটা হতে দিল না। নিশানের বদলে কাব্যকে ঠিক করেছে নিয়তি, কিন্তু কাব্যকে আমি কি করে মানা করি? ও তো মানা করতেও বারণ করেছে। যা কি সব কথা, এখন নিচে যাই, না হলে ও নিজে উপরে আসবে। তারপর মীরা রুম থেকে বেরিয়ে নিচে চলে এলো। এদিকে মীরার জন্য অপেক্ষা করছিলাম। মীরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। মীরাকে দেখতেই আব্বু স্নেহপূর্ণ একটা হাসি দিল। গুড দুপুর আম্মু। আব্বুর কথায় আমরা সবাই হেসে উঠলাম। আমরা জানি আব্বু মীরাকে হাসানোর জন্য বলেছে এটা। মীরাও ফিক করে হেসে দিল। গুড নুন। এদিকে আম্মু তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মীরার আর আব্বুর কথাবার্তার ধরন দেখে।
তা কেমন কাটলো আজকের দিনটা? ভালো কেটেছে আব্বু। সন্ধ্যায় আরো ভালো কাটবে। মীরা তখন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আব্বুর দিকে। সন্ধ্যায় তুমি আর কাব্য বেড়াতে যাবে। মীরা তখন আমার দিকে তাকালো। মীরা হয়তো ভাবেনি আমি আব্বু আম্মুকে বলবো ব্যাপারটা। আচ্ছা এখন আয় বস। তারপর মীরা এসে আমার পাশে বসলো। গল্প করতে করতে খাবার খেয়ে নিল। আব্বু অফিস চলে গেল। আব্বুকে টিফিন সাথে দিলেও বাসায় খেতে আসে। সে নাকি একা একা খেতে পারে না, সবার সাথে খেতেই তাকে মজা। সন্ধ্যা হয়ে গেছে। আমি রুমে গিয়ে দেখলাম মীরা আলমারিতে কি যেন খুঁজছে। এই কি খুঁজছো? শাড়ি? মীরা ঘুরে দেখলো আমি। তখন শুধু মাথা নাড়ালো। পছন্দ হচ্ছে না? না। আমি চুজ করে দিচ্ছি। তারপর শাড়িগুলো উল্টে পাল্টে দেখলাম, একটা সাদা শাড়ি পছন্দ হলো। আমি মীরার দিকে এগিয়ে দিলাম। এটা? এটা পরলে তোমাকে একদম সাদা পরীর মতো লাগবে। মীরা আবারও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরে কি হলো? না কিছু না। তারপর আমি একটা নীল শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে নিলাম। রুম থেকে বেরিয়ে গেলাম। নীলাকে একটা কল করতে হবে। না জানি মেয়েটা কি করছে। আমাকে শক্ত শক্ত কথা বললেও আমি জানি ও নিজে কষ্ট পেয়েছে। কল দিলাম কিন্তু রিসিভ করছে না। কিছুক্ষণ পর মোবাইলটা সুইচ অফ দেখাচ্ছে। শিট, মোবাইল বন্ধ করে দিয়েছে। এদিকে মীরা অবাক হচ্ছে আর ভাবছে, এদের দুই ভাইয়ের পছন্দ এক হয় কি করে? চলাফেরাও এক। নিশানও ঠিক একই কথা বলতো, সাদা শাড়ি তোমাকে সাদা পরি লাগবে। নিশানও সাদা শাড়িটাই পছন্দ করতো। এদিকে আমি নিচেই ছিলাম, মীরার জন্য অপেক্ষা করছিলাম। মীরা যখন নিচে নামলো, আসলেই মীরাকে সাদা পরীর মতো লাগছে। এত সুন্দর মেয়েটা। মীরা নিচে নেমে যখন দেখলো আমি হাঁ করে তাকিয়ে আছি, তখন একটু লজ্জাই পেল। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? না এমনি, চলো। আম্মু যাচ্ছি আমরা। যা, যতক্ষণ মন চায় ঘুরে ফিরিস। তখন মীরা একটা হাসি দিল। গাড়িতে উঠলাম দুজন। গাড়ি আমি ড্রাইভ করছি। মীরা বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরের দিকটা মীরাকে নিয়ে একটি নদীর কিনারায় গেল। জায়গাটা তেমন পপুলার না, বাট জায়গাটা সুন্দর বলে অনেকে এখানে আসে ঘুরতে। খুবই সুন্দর পরিবেশ। মীরা গাড়ি থেকে নামতে লাফালাফি শুরু করে দিল, যেন কত বছর পর ঘুরতে আসলো। তারপর অনেক ঘোরাঘুরি করলাম, খেলাম। মীরাকে খুব খুশি মনে হচ্ছে। চলো এখন যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। চলো। আরো কিছুক্ষণ থাকবে? না চলো। তারপর গাড়িতে উঠলাম, গাড়ি স্টার্ট করলাম, অনেক পথ এগিয়ে আসলাম। তখন হঠাৎ মীরা চেঁচিয়ে উঠলো। মীরা সামনের সিটে আমার পাশে বসেছিল। কাব্বু গাড়ি থামাও, কাব্বু। কি হয়েছে? নিশানকে দেখেছি আমি নিশানকে দেখেছি। গাড়ি থামাও কাব্বু, প্লিজ গাড়ি থামাও। ভাইয়ার কথা শুনে আমিও গাড়ি থামালাম। গাড়ি থেকে বের হলাম সাথে সাথে। মীরা পাগলের মতো আচরণ করছে। কোথায় কোথায় দেখেছো তুমি? ওই তো এদিকে একটা গাড়ি যাচ্ছিল, ওইটাতে নিশানকে দেখেছি। কাব্বু নিশানকে এনে দাও, কাব্বু প্লিজ। মীরা চিৎকার করে কাঁদতে লাগলো। আচ্ছা তুমি এখানেই থাকো, আমি আসছি বলে আমি দৌড় দিলাম। চারিদিকে খুঁজতে লাগলাম। একটা গাড়ি দেখলাম, গাড়ির পেছনে ছুটলাম, কিন্তু নাগাল পেলাম না। তখন দৌড়ে গাড়ির পাশে এলাম। মীরা দাঁড়িয়ে আছে আর কাঁদছে। কাব্বু নিশান কোথায়? কাব্বু নিশান কোথায়? তাড়াতাড়ি গাড়িতে উঠো, জলদি। তারপর গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম এবং গাড়িটা যেদিকে গেছে সেদিকটা অনুসরণ করলাম। কিন্তু তারপর গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম এবং গাড়িটা যেদিকে গিয়েছে সেদিকটা অনুসরণ করলাম, কিন্তু সেদিকে গিয়ে গাড়িটা আর খুঁজে পেলাম না। তখন আমি পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম, কিন্তু না, পেলাম না, কোথাও দেখা যাচ্ছে না। তুমি ঠিক দেখেছো তো? মীরা কাঁদতে কাঁদতে বলল। না, আমি সত্যিই দেখেছি একটা গাড়িতে নিশানই ছিল। উফ, খুব বড় ভুল করে ফেললাম, গাড়ির নাম্বারটাও নোট করা হয়নি। মীরা কেঁদেই যাচ্ছে। কি করে বোঝায় এখন ওকে? মীরা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, বোধহয় ভুল দেখছো। না কাব্বু, আমি সত্যিই নিশানকে একটা গাড়ি ড্রাইভিং করে যেতে দেখেছি। তুমি আমার নিশানকে এনে দাও কাব্বু, প্লিজ আমার নিশানকে এনে দাও। আমার শার্ট খামচে ধরে টানাটানি করে বলল। আমি তখন আলতো করে মীরার মাথায় হাত রেখে বললাম, প্লিজ তুমি শান্ত হও, তোমার এখন এইভাবে উত্তেজিত হওয়া ঠিক না। কিন্তু মীরা তবুও কাঁদছে। মীরা, ভাইয়া নিখোঁজ, হয়তো কখনো ফিরবে না, কিন্তু তুমি কি চাও না ভাইয়ার স্মৃতিটা ধরে রেখে জীবনযাপন করতে? মীরা, বোঝার চেষ্টা করো,
তোমার পেটে এখনো ভাইয়ার অভিযান। প্লিজ তুমি এখন আর এরকম করো না। কিন্তু মীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাব্য, আমি কি আমার নিশানকে আর কখনো ফিরে পাবো না? প্লিজ তুমি ফিরে এনে দাও আমার নিশানকে, প্লিজ প্লিজ কাব্য, প্লিজ। হ্যাঁ পাবে, কোনো একদিন ভাইয়া ঠিকই ফিরে আসবে। এখন বাড়ি চলো প্লিজ। তারপরেও মীরা কেঁদেই চলছে। তারপর আমি জোর করে গাড়িতে উঠালাম, তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরলাম। গাড়ির স্টার্ট বন্ধ করে মীরাকে ডাকলাম, মীরা মীরা। কিন্তু মীরা কোনো কথা বলছে না। কি হলো মেয়েটার? মীরা, এই মীরা। তাও কোনো কথা বলছে না। আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি পানির বোতল থেকে হাতে পানি নিয়ে মীরার মুখে ছিটিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে চোখ খুলল সে। কাব্য, আমার নিশান কোথায়? কাব্য, নিশান কোথায়? কাব্য, নিশান কোথায়? তুমি কান্না থামাও প্লিজ, এমন করে কেঁদো না। আমরা বাসায় ফিরে এসেছি, চলো বাসায় চলো। না না, আমার নিশানকেই চাই, আমার নিশানকে এনে দাও। তুমি জানো না আমি নিশানকে ছাড়া বাঁচবো না কাব্য। জোরে জোরে কান্না আরম্ভ করলো। তারপর আমি মীরাকে জোর করে ধরে গাড়ি থেকে নামালাম। বারবার কান্নায় ভেঙে পড়ছে, ওর মাথা আমার বুকে আছড়ে পড়ছে। মেয়েটাকে কি করে বোঝাই? এই সময় এত চাপ সৃষ্টি ভালো না। তারপর মীরাকে নিয়ে দরজার কাছে এসে কলিং বেল টিপলাম। আম্মু এসে দরজা খুলল আর মীরাকে কাঁদতে দেখে হকচকিয়ে গেলেন। বললেন, এ কি মীরার এই অবস্থা কেন? মীরা কাছে কেন কাব্য? আম্মু তুমি আগে মীরাকে নিয়ে রুমে যাও, পরে আমি সবকিছু বলছি। আম্মু তখন মীরাকে ধরে নিয়ে রুমে গেল। পেছনে পেছনে আমিও গেলাম। তারপর আম্মু বিছানায় শুইয়ে দিল মীরাকে। মীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আমি পাশে গিয়ে বসলাম। মীরার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, শান্ত হও প্লিজ, আর কেঁদো না। এরকম কেন করছো তুমি? কিন্তু মীরা তবুও কাঁদছে। আম্মু তুমি যাও, আমি মীরাকে ঘুম পাড়িয়ে আসছি। তারপর আম্মু মীরার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। আমি মীরার মাথায় হাত বুলাতে লাগলাম। আর মীরা কাঁদছে তো কাঁদছেই। চোখ বন্ধ করো মীরা, প্লিজ চোখ বন্ধ করো। তখন আমি নিজে মীরার চোখ বন্ধ করালাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মীরা ফুপাচ্ছে। অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিলাম। মেয়েটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখন আলতো করে উঠে পড়লাম। লাইট নিভিয়ে নিচে গেলাম। আম্মু পায়চারি করছে। আমাকে দেখেই এগিয়ে এলো। কাব্য কাব্য, মীরার কি হয়েছে? আম্মু, মীরা ভাইয়াকে দেখেছে। কথাটা শুনেই আম্মু ধরফরিয়ে তাকালো আমার দিকে। সত্যি? কোথায় আছে এখন? আমার ছেলে ভালো আছে তো? আম্মু 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 তুমি শান্ত হও। ভাইয়াকে আমি দেখিনি। মীরাই আমাকে বলল যে পাশের একটা গাড়িতে ভাইয়া ছিল। আমিও চারদিকে খুঁজতে লাগলাম গাড়িটিকে, কিন্তু কিন্তু কোথাও পেলাম না। এখন আম্মু কেঁদেই দিল। আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে। যেখানেই থাকুক না কেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আমি তখন আম্মুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। আম্মু, মীরা যখন দেখেছে ভাইয়াকে, তখন ভাইয়া এই শহরেরই কোথাও না কোথাও আছে। তুমি চিন্তা করো না, আমরা ঠিকই খুঁজে বের করবো ভাইয়াকে। আম্মু মাথা নাড়ালো, তবে কেঁদেই যাচ্ছে। আমি তো আম্মুকে সান্ত্বনা দিলাম, কিন্তু ভাইয়াকে এখন কোথায় খুঁজবো? কোথায় আছে ভাইয়া? আচ্ছা এখন রুমে যাই, মীরাকে গিয়ে দেখে আসি মেয়েটা কি করছে কে জানে। রুমে গিয়ে দেখলাম মীরা এখনো ঘুমিয়ে আছে, কাচু মাচু হয়ে শুয়ে আছে। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি মীরার মুখের দিকে তাকিয়ে আছি। কি আছে ওর মুখে যেটা আমাকে টানছে ওর দিকে? এত মায়াবী কেন মেয়েটা? মীরার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ছি। তারপর কিছুক্ষণ মীরার মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর বারান্দায় গেলাম। নীলার ফোনে ট্রাই করছি, কিন্তু ফোন রিসিভ করছে না। ধ্যাত, ফোন ধরতেছে না কেন? আরেকবার ট্রাই করে দেখি। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। এই কি সমস্যা তোমার? ফোন ধরছো না কেন? সমস্যাটা আমার না, তোমার। তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার শর্ত পূরণ করবে, আর যেদিন তুমি আমার শর্ত পূরণ করতে রাজি হবে সেদিনই ফোন দিবে, তার আগে নয়। কি হলো? কেঁদে দিল। নীলা এমন কড়া কড়া কথা আমাকে শোনাতে পারলো। ওর শর্ত পূরণ করতে না পারলে
ওকে কল দিব না, কিন্তু নীলার সাথে কথা না বলে আমি থাকবো কি করে? আমি বুঝতে পারছি না কিছু, কেন এমনটা ঘটলো সবার সাথে। তারপর আমি রুমে চলে এলাম, দেখলাম মীরা এখনো ঘুমোচ্ছে। আমরা বাইরে খেয়ে এসেছি, তাই আর না খেয়ে শুয়ে পড়লাম। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। মীরা এখন একটু স্বাভাবিক। খুব কষ্ট করে মেয়েটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছি। প্রথম কয়েকদিন তো খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল, কাঁদতেই থাকতো সারাদিন। তারপর এই কয়েকদিন মীরাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। প্রায় প্রতিদিনই মীরাকে নিয়ে ঘুরতে যেতাম। রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম, গল্প করতাম। বাবুর উপর চাপ পড়বে বলে মীরা এখন আর তেমন ভাবে না, আর কাঁদেও না, তবে উদাস হয়ে থাকে। আর এইদিকে নীলার সাথে আমার আর একবারও কথা হয়নি সেই দিনের পর থেকে। নীলা সিম বন্ধ করে রেখেছে। রাত হয়ে গেছে। মীরা বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। আমাকে যে করেই হোক নীলার দেওয়ার শর্ত পূরণ করতে হবে, যে করেই হোক মীরাকে বলতে হবে। তারপর আমি বারান্দা যাচ্ছি, আবার আসছি। অস্থির লাগছে। কি করে বলবো মীরাকে? মীরা হয়তো আমার উপস্থিতি টের পেল, পেছনে না তাকিয়েই বলল, কাব্য, হ্যাঁ হ্যাঁ। কিছু বলবে? ঘুরে আমার দিকে তাকালো, আর আমি মাথা নাড়ালাম। বলো। তুমি যদি কষ্ট পাও? নিচের দিকে তাকিয়ে বললাম। মীরা তখন মুচকি হাসলো। কষ্ট পাবো কেন? আর আমি জানি তুমি আমাকে এমন কোনো কথা বলবে না যাতে আমি কষ্ট পাই। মীরার কথা শুনে আমি চোখ তুলে মীরার দিকে তাকালাম। এ কি, তোমার চোখ লাল কেন? মীরা চেয়ার থেকে উঠে পড়ল, আমার পাশে এসে আমার হাত ধরল। বলো কাব্য, কি হয়েছে তোমার? একমাত্র তুমিই ছিলে আর আছো যে আমাকে আমার পরিস্থিতির সাথে মোকাবেলা করতে সাহায্য করেছো আর করছো। এখন বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। মীরা এসে আমার দু গালে হাত দিয়ে মাথা উপরে তুলল, আর আমার চোখের দিকে তাকালো। বলো কাব্য। নীলা বলেছে। কি হলো, থেমে গেলে কেন? কি বলেছি বলো? তোমাকে ডিভোর্স দিয়ে যেন আমি ওকে বিয়ে করে নিই। কথাটা শুনেই মীরার মুখ মলিন হয়ে গেল, আমার গাল থেকে হাত নামিয়ে নিল। আমি জানি তুমি কষ্ট পাবে, তুমি প্লিজ নিজেকে দোষারোপ করবে না। তুমি হয়তো ভাববে তুমি খারাপ, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তুমি খুব ভালো মীরা। নীলার এই শর্ত পূরণ না করলে আমার সাথে আর সম্পর্ক রাখবে না, তাই। মীরা তখন মলিন একটা হাসি দিল, বলল, না, আমি কষ্ট পাইনি। আচ্ছা, তুমি ডিভোর্স পেপার রেডি করো। সত্যি আমি তোমাকে কষ্ট দিতে চাই না। মীরা হাসলো। আমি কষ্ট পাইনি, তোমরা দুজন এক হতে পারলে আমি খুশি। তোমাদের সমস্যা মিটলেই আমি খুশি। আমি মীরাকে জড়িয়ে ধরলাম। সত্যি মীরা, তুমি তুমি খুব ভালো। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। মীরাও হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি জড়িয়ে ধরা থেকে মীরার গাল দুটো ধরে বললাম, ইউ আর আ ভেরি গুড গার্ল। আমি এমনই একটা বন্ধু চাই, হবে তো? মীরা হাসলো, তবে হাসিটা নিষ্প্রাণ। তারপর আমি রুমের দিকে গেলাম। এদিকে মীরার বুকটা কেমন খালি খালি লাগছে, যেন কিছু একটা হারিয়ে ফেলছে। মীরা ভাবে, তবে কি আমি কাপুকে ভালোবেসে ফেললাম? একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এত ভালো আবার কেউ হয় নাকি? তবে নিশানও তো আমার মন থেকে যাচ্ছে না। নিশানকেও তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু কাব্য আমার জীবন থেকে সরে যাচ্ছে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? না, কাউকে ছাড়তে পারবো না। আমি দুজনকেই ভালোবাসি। মীরা ভাবছে আর কেঁদেই চলছে। বিধাতা কেন ওকে দ্বিধার মধ্যে ফেললেন? এদিকে নীলা রুমে উপর হয়ে শুয়ে আছে আর কাঁদছে। আমাকে কষ্ট দিয়ে নীলা নিজেও কষ্ট পাচ্ছে। আমার সাথে কড়া করে বলা কথাগুলো নীলাকে বেশিই কাঁদাচ্ছে। কি করে আমাকে এত কঠিন কঠিন কথা বলতে পারলো নীলা? কি করে? নীলার আব্বু মেহতাব হোসেন রুমে ঢুকলেন, বুঝতে পারলেন মেয়েটা কাঁদছে। কি হয়েছে আম্মু? নীলা চোখ মুছে নিল তাড়াতাড়ি। ওর আব্বুর দিকে তাকিয়ে একটা হাসি দিল। কিছু না আব্বু। কি ভাবিস তুই? নিজেকে খুব বড় হয়ে গেছিস? তুই আমার কাছে এখনো সেই ছোট্ট খুকি আছিস, আর তুই আমার কাছে তোর কাদার বিষয় লুকাচ্ছিস। নীলা এবার কেঁদেই দিল। কি হয়েছে আম্মু, বল। নীলার কাছে গিয়ে মাথায় হাত বুলাতে লাগলেন আর বললেন, আব্বু, কাব্য। কি হয়েছে কাব্যর? কাব্য বিয়ে করে নিয়েছে, আর সেদিন আমি কাব্যর সাথে খুব খারাপ ব্যবহার করেছি।
কি বলছিস? কাব্য বিয়ে করে নিয়েছে? হুম। তারপর নীলা তার আব্বুকে সব খুলে বলল। ও ছেলেটা চাপে পড়ে বিয়ে করেছে হয়তো, কিন্তু তোর কাজটা করা ঠিক হয়নি। কোন কাজটা আব্বু? কাব্য আর মীরার বিয়ের কয়দিন হয়েছে? 14 দিন। ওরা এখন স্বামী স্ত্রী। ওদের মাঝে যে মায়ার সৃষ্টি হয়েছে তা তুই ডিভোর্সের মাধ্যমে ত্যাগ করতে পারবি না। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? নীলা মাথা নাড়ালো। মীরা আর কাব্য এখন স্বামী স্ত্রী, এক ছাদের নিচেই তাদের বাস। যদিও তারা এখন একে অপরকে ভালোবাসে না, শুধু একটু কেয়ারিং। তবে আম্মু, ভালোবাসা জেনে শুনে আর বলে কয়ে আসে না। ওরা স্বামী স্ত্রী, তাদের মাঝে মায়া জন্মাতেই পারে, আর মায়া থেকে তৈরি হয় ভালোবাসা, যেটা তোমার ভালোবাসা থেকেও শক্ত। তুমি কি বলছো আব্বু? ওরা একে অপরকে ভালোবাসে? না বাসলেও একবার না একবার ভালোবাসবেই। তাই তোমার উচিত ওদের মাঝখানে না থাকা। তুমি কি বলছো আব্বু? আমি কাব্যকে ভুলে যাব? সেটা তোমার ব্যাপার আম্মু। তুমি যদি সত্যিকারের কাব্যকে ভালোবেসে থাকো তাহলে সরে আসো এই পথ থেকে। আমি তোমার, কাব্য আর মীরার ভালোর জন্যই বলছি, ভেবে দেখো। এতটুকু বলেই মেহতাব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। এদিকে নীলার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। ওকে কাব্যকে ভুলতে হবে। না না, এটা অসম্ভব। নীলা লাফ মেরে বিছানায় শুয়ে বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। এদিকে মীরা বিছানায় শুয়ে আছে আর আমি সোফায়। এটা প্রতিদিনকার ঘটনা। আমি এপাশ ওপাশ করছি আর মীরা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি আছে ওর এই মুখে? ছেলেরা আবার মায়াবী আর সুন্দর হয় নাকি? কি করে ছাড়ি ওকে, যে আমার দুঃসময়ে পাশে থেকেছে? কাব্য। কি, এনিথিং রং? না, তাহলে আমার দ্বিধা হচ্ছে কথাটা বলতে। কি হলো বলো? না মানে, বিছানায় এসে শো। আমি মীরার দিকে তাকালাম আর মীরা উৎফুল্ল দৃষ্টিতে বলছে, না না, আমি সোফায় শুতে পারবো, অসুবিধা হচ্ছে না, তুমি ঘুমিয়ে পড়ো। একটা দিনই তো। মীরার কথা শুনে কাব্যের মুখ মলিন হয়ে গেল। আসলেই তো, কাল ওরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবে। এটাই হয়তো শেষ রাত ওদের। প্লিজ। কাব্য মীরার দিকে তাকালো। মীরা যেন খুব করে চাইছে কাব্য যেন ওর পাশে শোয়। কাব্যও তো চাইছে, কিন্তু ওকে। কাব্য বালিশ নিয়ে বিছানায় রাখলো, মীরার পাশে গিয়ে শুলো। মীরা চিত হয়ে শুলো, কাব্য একই রকমই শুলো। মাঝখানে কোনো বালিশ নেই। আমার অস্বস্তি লাগছে মীরার পাশে এরকম শুতে। মাঝখানে একটা বালিশ রাখি? আমি তো আবার বেশি এপাশ ওপাশ হই, কখন আবার তোমার পেটে ঢিসুম করে ঘুষি বসিয়ে দেই। মীরা হাসলো। লাগবে না। ও। তারপর কিছুক্ষণ নীরবতা। আচ্ছা কাব্য, মানুষ বড়ই অদ্ভুত, তাই না? কখন কাকে ভালোবেসে ফেলে বলা যায় না। আমি মীরার দিকে তাকালাম। মীরা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আসলেই। একটা কাজ করবে? মীরা আমার দিকে প্রশ্ন ছুড়ে মারল। আমার পেটে একবার হাত রাখবে? আমি চমকে উঠলাম। অবাক বিস্ময় নিয়ে মীরার দিকে তাকালাম। মীরার দৃষ্টি বরাবরের মতোই শান্ত। মেয়েটা এমন কেন? আমাকে অবাক করিয়ে দিল, অথচ নিজে একেবারেই শান্ত। কি হলো? আমি ইতস্তত বোধ করলাম। না মানে, একবারই তো। তোমার ভালো না লাগলে না থাক। শুধু একটা জিনিস অনুভব করিয়ে দিতে চাই তোমাকে, আর আমিও কি অনুভব করতে চাই। প্লিজ একবার হাতটা রাখো। বলেই নিরীহ দৃষ্টিতে তাকালো আমার দিকে। এখানে নেই কোনো লোভ আর পাপ, নিষ্পাপ একটা মেয়ে যেন নীরা। আচ্ছা। প্লিজ। মীরার সোজা হয়ে শোয়া, চোখ বন্ধ করে নিল। মীরার পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখানেই রয়েছে একটা দেহের অস্তিত্ব। আমি কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিলাম। হাত প্রচুর কাঁপছে, আমি প্রায় ঘামছি। অবশেষে হাত রাখলাম। মীরা জোরে একটা শ্বাস নিল, যেন কিছু অনুভব করছে, আমার স্পর্শ। আর আমি অনুভব করছি একটা অস্তিত্বের।
আমি মীরার দিকে তাকালাম, চোখ বন্ধ করেই আছে ও। আর মুখে যেন মায়া ছড়িয়ে পড়ছে। একটা নেশা বোধ হচ্ছে, হারিয়ে যাচ্ছি মীরার মায়াবী মুখে। মীরার চোখ খুলে আমার দিকে তাকালো। কিছু অনুভব করছো? মীরার চোখের কোণে খানিকটা পানি জমে আছে। কি? একটা অস্তিত্ব যেটা আস্তে আস্তে বেড়ে উঠছে, খুব ভালো লাগছে। তাহলে আরো কিছুক্ষণ রাখো আর অনুভব করো। বলে আমি হাসলাম। মীরা তার হাতটা আমার মাথায় নিয়ে এলো, চুলে বিলি কেটে দিতে লাগলো। কাল কয়টায় যাচ্ছি কাব্য? একজন লয়ারের কাছে যেতে হবে বিকেলে। হুম। আমি পেট থেকে হাত সরিয়ে নিলাম। এখন ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি মীরার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলাম। বাতাসের চুলগুলো উড়ে এসে আমার মুখে পড়ছে, মিষ্টি একটা ঘ্রাণ। মীরার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমিও ঘুমানোর প্রস্তুতি নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। পাশে হাত দিয়ে দেখলাম মীরা বিছানায় নেই। গেল কোথায়? আমি উঠে বসলাম। এমন সময় দরজা ঠেলে রুমে ঢুকলো মীরা। গুড মর্নিং। কফি? এগিয়ে এসে কফির মগ টেবিলে রাখলো। আমি ভ্রু কুঁচকালাম। তুমি রান্নাঘরে গেছো? এমনি শুধু গিয়েছিলাম, আম্মু কফি বানিয়ে দিল তোমার জন্য। একা একা নিচে যাওয়ার কি দরকার? যদি কোনো অঘটন ঘটে? আরে কিচ্ছু হবে না, এত ভেবো না তো। উনি জানে কিছু হবে না। চুপ করে এখানে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এসে কফি খেয়ে নিলাম। কাব্য, বলে মীরার দিকে তাকালাম। একটা কথা বলি? বলো, যতটা মন চায়। মীরা হাসল। ডিভোর্সের পরে কি তুমি আমার যত্ন নেবে? আমি চোখ তুলে মীরার দিকে তাকালাম। শুধু শুধু দ্বিধায় ফেলে দেয় মেয়েটা। তখন তো তোমার কেয়ার করার জন্য ভাইয়া থাকবে। কোথায় তোমার ভাইয়া? এই ফেসে গেলাম, এখন কি বলি? না মানে তুমি যখন দেখেছো তখন এখানেই কোথাও আছে। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি বের করে নিব। আব্বু খোঁজার জন্য লোকজন পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। মুখ উদাস হয়ে গেল মীরার। ভুল কিছু করে ফেললাম? না। তাহলে উদাস কেন? এমনি। তারপর সকালের খাবার মীরাকে খাইয়ে দিলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে এলো। মীরা রেডি, আমিও রেডি। আম্মুকে বেড়ানোর কথা বলে বেরিয়েছি। আমি নিশ্চুপ গাড়ি চালাচ্ছি, মীরাও নিশ্চুপ। গাড়ি বাইরের দিকে তাকিয়ে আছে, তবে প্রতিদিনের মতো উৎফুল্ল নয়। আমি মোবাইল নিয়ে নীলাকে কল করলাম। প্রথমবার রিসিভ করলো না, পরে নিজেই ফোন করলো। হ্যালো নীলা। আমি ডিসিশন নিয়ে ফেলেছি। কি? মীরাকে নিয়ে এখন একজন লয়ারের কাছে যাচ্ছি, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করার জন্য। বলে আমি মীরার দিকে তাকালাম। মীরা বাইরের দিকে তাকিয়ে আছে। তো মানে তুমি খুশি না? না, তোমার মতো ছেলেকে আমি ভালো না বাসলেই খুশি হতাম। মানে কি কি বলছো এসব নীলা? কেন, ভুল কিছু বললাম নাকি? তুমি কি ভেবেছো আমি কচি খুকি যে কিচ্ছু বুঝি না? তোমরা স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকো, তোমাদের মাঝে কিচ্ছু হয়নি, এটার কোনো গ্যারান্টি আছে? নীলা ট্রাস্ট মি, সত্যি আমাদের মাঝে কিছু হয়নি। তুমি মীরাকে জিজ্ঞেস করো। ওকে, আর কি জিজ্ঞেস করব? তোমাদের মতো ছেলেদেরকে আমার চেনা আছে, আর আমি তো কখনো তোমাকে ভালোবাসিনি, শুধু টাইম পাস ছিল। কি ভেবেছিলে তুমি বিয়ে করেছো এতে আমি কষ্ট পেয়েছি? আরে এটা তো ইম্পসিবল। আমি শুধু অভিনয় করেছিলাম এতদিন। এখন তো তুমি বিবাহিত, আর আমার আপদ বিদায়। নীলা তুমি এতটা নিচে নামতে পারলে? আরে রাখ তোর ডায়লগ, নীলা সব পারে। এদিকে আমি কেঁদেই দিলাম। নীলা তুমি। আরে ফোন রাখ। নীলা ফোনটা কেটে দিল। আমি কাঁদছি, নীলা আমার সাথে এরকম প্রতারণা করলো। ঠাস করে গাড়ির দরজা খুলে বাইরে বের হলাম। নিজের চুলগুলো নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। ফোনটা আছাড় মারলাম। মীরা হকচকিয়ে গেল। নীরব পাঠক ও মুহূর্তের মধ্যে কি ঘটে গেল বুঝতে পারছে না। বাইরে বের হলো মীরা। আমার কাছে এসে আমার গাল দুটো ধরে ওর চোখের দিকে করলো। কি হয়েছে কাব্য, হঠাৎ কি হলো তোমার? আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কাব্য তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মীরা ভাঙা ভাঙা গলায় বলল। মীরাও কেঁদে দিয়েছে। মীরা নীলা। কি
কি হয়েছে নীলার? নীলা আমাকে ধোকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। ও আমার সাথে প্রতারণা কেন করলো আমার সাথে এমন? আমি কান্নায় ভেঙে পড়লাম, মীরাকে জড়িয়ে ধরলাম। মীরাও আমাকে শক্ত করে আঁকড়ে ধরল। তুমি কেঁদো না প্লিজ, কেঁদো না। কিন্তু আমি কেঁদেই চলছি, নিজেকে মানিয়ে নিতে পারছি না। মীরা আমাকে সান্ত্বনা দিচ্ছে বারবার। মীরা গাড়ির ড্রাইভারকে ফোন করে আসতে বলল। ড্রাইভার এসে পড়লে মীরা আমাকে গাড়িতে তুলে নিল আর ওর কাঁধে মাথা চেপে ধরল। তারপর আমরা বাড়ি ফিরলাম। ড্রাইভার ভাই আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমার ভেঙে পড়া দেখে আম্মু পাগল প্রায়। মীরা এসে আমাকে বারবার জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আম্মুও এসে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। তারপর মীরা আম্মুকে সব খুলে বলল। আম্মু বাকরুদ্ধ হয়ে গেল শুনে। খুব বড় খারাপ কাজ করে ফেলেছেন ওনার সাথে। সন্ধে হয়ে গেছে। আমি মেনে নিতে পারছি না যে নীলা আমার সাথে এরকম করতে পারলো। আমার খুব কষ্ট হচ্ছে। মীরা বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে। মীরা নিজের হাতে খাবার খাইয়ে দিল আমাকে। রাতে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। এর কিছুদিন পর এখন অনেকটাই স্বাভাবিক আমি মীরার কারণে। মীরা নিজেই আমার কেয়ার করে এখন। আম্মু আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকালো। তোর সাথে খুব খারাপ কাজ করে ফেললাম রে কাব্য। বলে আম্মু কেঁদে দিল। আম্মু প্লিজ, তোমার কোনো দোষ নেই। তুমি নিজেকে এত দোষার করো না। যে চলে যাবে তাকে যেতে দিতে হয়। আর নীলা তো আমাকে ভালোই বাসেনি। তাহলে এরকম ভাবেই দিনগুলো কাটছিল আমাদের। এখন মাঝে মাঝে ঘুরতে যাই মীরাকে নিয়ে। কাব্য এখন একটু স্বাভাবিক হয়েছে। ছেলেটা একেবারে ভেঙে পড়েছিল, এখন বারান্দায় বসে আছে। আমিও গেলাম। কাব্য কাব্য ঘুরে তাকালো আমার দিকে, মন ভোলানো একটা হাসি দিল। কি? না মানে সেদিন আমরা ডিভোর্সের জন্য যাচ্ছিলাম, তাই না? তো না মানে তুমি তো চাও আমাদের ডিভোর্স হোক। সেদিন তো যাইনি, তাহলে? তুমি ডিভোর্স চাও তো কালই যাবো আমরা লয়ারের কাছে। কাব্য রেগে গেল, উঠে বারান্দা থেকে চলে যাচ্ছিল। আমি জোর করে ধরলাম। প্লিজ তুমি রাগ করো না, আমি তো শুধু। ছেড়ে দাও আমায়। আমায় কেউ ভালোবাসে না, কেউ না। ছেড়ে দিতে চাও তো ওকে, ছেড়ে দিয়ে আমাকে চলে যাও। আমার কারো ভালোবাসার দরকার নেই। যেতে পারো, আটকাবো না তোমাকে, একদমই আটকাবো না। বুঝলাম কাব্য খুব রেগে গেছে। কাব্য শক্ত হও প্লিজ, ওটা তো তুমি। হ্যাঁ বলেছিলাম, তাই বলে এখন তুমিও চাও সেটা ব্যাপার না। ছেড়ে দাও আমায়। আমি জানি আমাকে কেউ ভালোবাসে না। আমি জোর করে কাব্যকে বিছানায় বসালাম। ছেলেটা কাছে, ওর মাথাটা আমার বুকে রাখলাম। আচ্ছা মীরা আমি কি খুব খারাপ? কে বললো তুমি খারাপ? তাহলে ছেড়ে চলে যাচ্ছ কেন? কেন আমাকে ছেড়ে তোমরা সবাই চলে যাও? সরি, আর বলবো না। এই কান ধরলাম, এবার হাসো। এরপর মীরাকে নিয়ে বেড়াতে এলাম পার্কে। একটা বেঞ্চে বসেছিলাম। হঠাৎ ভাইয়ার মতো কাউকে চোখে পড়ল। আমি এগিয়ে গেলাম, পেছনে গিয়ে কাঁধে হাত রাখলাম। পেছনে ফিরতেই আমি চমকে উঠলাম। এ তো ভাইয়াকে দেখেই আমি জড়িয়ে ধরলাম। ভাইয়া তুই এতদিন কোথায় ছিলি? তুই জানিস আমরা কত খুঁজেছি তোকে। আমি কেঁদেই দিলাম। ভাইয়াও আমাকে জড়িয়ে ধরল। সরি রে, বাসায় যেতে পারলাম না আমি, শুধু মীরাকে একটা জবাব দেওয়ার ভয়ে। এতদিন কোথায় ছিলি? সেদিন যখন বন্ধুর কার নিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তখন সেখানে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট করি, আর তারপর আল্লাহর অশেষ কৃপায় বেঁচে ফিরি। মীরা ভাইয়াকে দেখে কেঁদে দিল, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। কোথায় ছিলে এতদিন তুমি? এত কষ্ট কেন দিলে আমাকে? সরি মীরা, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। ভাইয়া মীরাকে জড়িয়ে ধরা থেকে ছাড়ালো। বলতেই একটা মেয়ে এগিয়ে এলো, বেশ সুন্দর দেখতে। সরি মীরা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু এই মেয়েটাকে দেখেছো? এই মেয়েটাই আমার জীবনটা বাঁচিয়েছে, সেবা করে সুস্থ করে তুলেছে। ওর ভালোবাসা আমি কিভাবে উপস্থাপন করি বলো? কথাগুলো বলে ভাইয়া নিচের দিকে তাকিয়ে আছে। মীরা পিছু হাঁটতে লাগলো, আর আমি নীরব দর্শক। কি হতে পারে ভাবছি। মীরা নিজেকে সামলে নিল, আমার পাশে এসে আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে গেল। তারপর বলল,
ধন্যবাদ মিস্টার নিশান, আপনি বেশ বড় দ্বিধার হাত থেকে বাঁচালেন আমাকে। আসলে কাব্য আমার স্বামী। এতদিন আমি ওকে না আপনাকে ভালোবাসি তা নিয়ে দ্বিধায় পড়ে গেছিলাম, কিন্তু যদি কখনো আপনার সাথে দেখা না হতো তখন কাব্যকেই বেছে নিতাম। আই রিয়েলি লাভ ইউ। চলো কাব্য। বলেই আমাকে টেনে নিয়ে গাড়িতে উঠালো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি করছে মীরা? গাড়ি স্টার্ট করো। মীরা? কোনো কথা না। আমিও আর কিছু না বলে গাড়ি স্টার্ট করলাম, সোজা বাড়িতে গেলাম। মীরা বাসায় গিয়ে সোজা রুমের দিকে গেল সিঁড়ি বেয়ে। আমিও গেলাম। বারান্দায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলাম। এটা কি হলো মীরা? কেন, কি হলো? ভাইয়াকে তুমি কেন রেখে চলে আসলে? আর আর মিথ্যা বললে কেন? কোনটা? তুমি আমাকে ভালোবাসো? মীরা কটমট করে আমার দিকে তাকালো। আসলে তুমি একটা গাধা। কোনটা মিথ্যে কোনটা সত্য তাও জানো না। কতটা সত্য ছিল। বলেই মীরা চলে গেল। আমি হিসেব মিলাতে লাগলাম। কি বলে গেল মীরা? বেশ কিছুদিন পর অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে আমার মীরা। মীরার প্রেগন্যান্সির পেইন উঠেছে, প্রসব ব্যথা। হাসপাতালে নিয়ে এসেছি। আমি কান্নায় ভেঙে পড়লাম এবং বসে পড়লাম অপারেশন থিয়েটারের সামনে। আম্মু বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমি ভাবছি কি হবে আমার সাদা পরিটার। অতঃপর অপেক্ষার প্রহর শেষ হলো, ডাক্তার বেরিয়ে এলেন। ডাক্তার আমার অবস্থা বুঝে আমি কিছু জিজ্ঞেস করার আগেই বললেন, কংগ্রাচুলেশন মিস্টার কাব্য, আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। আর মীরা? নাও দে আর সেফ। আমি খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলাম। অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকতেই মীরা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি পাশে গিয়ে মীরার হাত ধরলাম। তুমি হাসছো, জানো আমার কি অবস্থা হয়েছে? আচ্ছা মীরা, তোমার কষ্ট হয়নি তো? মীরা আমার হাত শক্ত করে ধরল। তুমি পাশে থাকলে আমি কিছুতেই কষ্ট বা ভয় পাই না। আমি আমার মাথা মীরার মাথায় ঠেকালাম। শুধু বউকে নিয়ে থাকবে, মেয়েকে কোলে নেবে না? আমি মুচকি হেসে মেয়েটাকে কোলে নিলাম। আচ্ছা, মেয়েটা আমার মতো হলো কি করে? মীরা রহস্যময়ী একটা হাসি দিল। কিছুটা অজানা আর রহস্যের মধ্যেই থাক, তবে ভুল কিছু ভাবিয়েন না।